বিক্ষোভের মুখে ছুটির পর আজ খুলছে পোশাক কারখানা। যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তা জোরদার, প্রভাব পড়বে না বেতন পরিশোধে, জানিয়েছে বিজিএমইএ। ব্যাংকিং চ্যানেলে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, বিশ্বব্যাংক সহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আবারও বিনিয়োগকারীদের হতাশায় ফেলল পুঁজিবাজার। মাত্র 3 দিনে মূলধন হারিয়েছে ৬,৯৩০ কোটি টাকা। কারসাজির হোতাদের কঠোর শাস্তি নিশ্চিতের পরামর্শ। খুলনায় 4 প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ এক ঠিকাদারের কবজায়। ধীর গতিতে আলোর মুখ দেখেনি অধিকাংশই। কয়েক দফায় বেড়েছে মেয়াদ, জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং ফেনীতে বন্যার পানিতে ডুবে মারা গেছে 2,000 খামারের 54,000-এর বেশি গবাদি পশু। মৎস্য খাতে 28 কোটি 9 লাখ টাকার ক্ষতি, সব হারিয়ে দিশেহারা খামারিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। সঙ্গে আছি আইডিন আয়াত। পদত্যাগের আলোচনার মধ্যেই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসির একাধিক সূত্র জানিয়েছে সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন আতিকুর রহমান তমাল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল, নির্বাচন যে কমিশন ভবন রয়েছে সেখানে আসতে শুরু করেন এবং আপনারা জানেন যে এর আগে 2022 সালের ফেব্রুয়ারিতে এই কমিশন শপথ নেয় বা এই কমিশন কিন্তু দায়িত্ব গ্রহণ করে এবং এরপর থেকে আমরা দেখেছি যে গত 2 বছরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের ধারাবাহিকতা গেল 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন নিয়েও কিন্তু আসলে অনেক প্রশ্ন ছিল এবং তারই আলোকে আসলে আমরা দেখেছি যে গেল 5 আগস্টের যে শেখ হাসিনার পতন, তারপরে কিন্তু আসলে এই কমিশনের সামনেও অনেক বিক্ষোভ হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু আসলে গেল বুধবার অর্থাৎ গতকালকে কিন্তু তারা বিক্ষোভ করেছেন এবং তারা বলেছেন যে তারা এই কমিশনে পদত্যাগ চান। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে আসলে এমন ঘটনা আসলে নজিরবিহীন যে প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন কমিশনার একসঙ্গে একযোগে আসলে পদত্যাগের যে ঘটনা সেটি কিন্তু আসলে নজিরবিহীন। এবং আমরা যতদূর জানি যে বেলা 12টায় যে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময়ের একটি আয়োজন করা হয়েছে, সেখান থেকেই আসলে পদত্যাগের যে ঘোষণা সেটি আসার কথা রয়েছে। এবং সেটি ছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে আমরা জানি যে এই কমিশন দায়িত্ব যখন নিয়েছে তার আগে যে সার্চ কমিটি করা হয়েছে এবং তার আগে যে আসলে আইন করা হয়েছে সেটিও কিন্তু নজিরবিহীন, অর্থাৎ আইনের মধ্য দিয়ে স্বাধীনতার পর থেকে এই প্রথম আসলে আইনের মধ্য দিয়ে এই কমিশন দায়িত্বভার গ্রহণ করে। এবং সম্প্রতি কাজী হাবিবুল আউয়াল তিনি একটি কিন্তু কলাম লেখেন সমকাল পত্রিকায় এবং সেখানে তিনি বলেছেন যে এই যে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব গ্রহণের পর যে বিপ্লবটি হয়ে গেছে সেই বিপ্লব হলেও আসলে সংবিধান যেহেতু এখনও অক্ষুণ্ণ রয়েছে, তো সংবিধান অক্ষুণ্ণ রেখে বিপ্লবোত্তর যে পন্থা বা যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে যে তার দাবি অনুযায়ী যে সংবিধান বহাল রেখে 90 দিনের মধ্যে যে ইলেকশন করতে হয়, যে কি বাধ্যবাধকতা রয়েছে সাংবিধানিক, সেটি যদি পালন করতে তিনি না পারেন সেক্ষেত্রে আসলে তিনি পরবর্তীতে হয়তো আইনের সম্মুখীন বা বেআইনি কাজ করার কারণে বা সংবিধান লঙ্ঘনের কারণে আসলে দোষী সাব্যস্ত হবেন। সেই জায়গা থেকে তার দাবি এরকম যে আসলে এই 90 দিনের মধ্যে যেহেতু এই বাস্তবতা ইলেকশন সম্ভব নয়, সেই জায়গা থেকে তার পদত্যাগ করা উচিত, এমনটি তিনি কিন্তু আসলে উল্লেখ করেছেন সেই কলামে। এবং সব কিছু মিলে বলা চলে যে আর 1 ঘন্টা পরে এর অনুষ্ঠিত হচ্ছে এবং হয়তো আমরা সেখান থেকে আসলে এমনটি জানতে পারবো যে এই কমিশন অর্থাৎ সিইসি সহ অন্যান্য কমিশনাররা আজকে পদত্যাগ করবেন। তো সব মিলে এই ছিল আমাদের এখান থেকে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও থেকে। তৈরি পোশাক কারখানায় 2 দিনের অসন্তোষ কাটিয়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সকাল থেকে কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পনগরী, গাজীপুর ও সাভারে। এ খাতের বাড়তি নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। মোজাফফর হোসেন জয়কে সঙ্গে নিয়ে রাজিবুল হাসানের রিপোর্ট। ছবি তুলেছেন জুনায়েদ রুবেল ও মনির হোসেন। দুদিনের অস্থিরতার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে তৈরি পোশাক শিল্পে। দলে দলে কর্মস্থলে যোগ দিয়েছে শ্রমিকরা। শিল্পনগরী গাজীপুর ও সাভারের আশুলিয়ায় বৃহস্পতিবার সকাল থেকে কারখানার ফ্লোরে ফ্লোরে সুই সুতার কারিগরদের ব্যস্ততা বাড়ে উৎপাদনে।
বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে সেনাবাহিনীর টহল ও শিল্প পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। দুদিন ধরে বকেয়া বেতন পরিশোধ, বেতন বৃদ্ধি ও নারী পুরুষ সমান সংখ্যক নিয়োগের দাবিতে আন্দোলন করছিল শ্রমিকরা। পরে পরিস্থিতি সামাল দিতে গত বুধবার বেশ কিছু কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এদিকে গাজীপুরের ভোগড়ায় আজও চাকরি প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। প্রত্যেকটা গার্মেন্টস আমরা গেটে গিয়ে দেখি প্রত্যেকটা বেকার ছেলে, মেয়েদের অধিকার সম্পূর্ণ বেশি, ছেলেদের কোনো অধিকার নাই। এমন সেকশন আছে কোনো মানে এই জায়গার মধ্যে ছেলেরা কাজ করতে পারে, সেই জায়গায় মনে হয় আয়রন সেকশনে ওইটার মধ্যে মেয়ে নেই। অন্যদিকে বেলা 9:30টায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় একটি কারখানার শ্রমিকরা 11 দফা দাবিতে বিক্ষোভ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের এখানে খাবারের টাকা ছিল, টিফিন বিল ছিল, আমরা যারা ইনজিপি ছিল, গর্ভবতী যারা ছিল তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতো। এখন সবকিছু ওনারা বন্ধ করে দিচ্ছে। রাত 10টায় আমাদের মেসেজ আসে আজকে আমাদের অফিস বন্ধ। কেন বন্ধ করবে? কোনো সিদ্ধান্ত না জানিয়ে তারা অফিস হুট করে কেন বন্ধ করবে? এর আগে বুধবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছ থেকে সহায়তার আশ্বাস পাওয়ায় কারখানা খোলা রাখার সিদ্ধান্ত জানায় বিজিএমইএ। রাজিবুল হাসান, সময় সংবাদ। শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে যারা অস্থিরতা তৈরি করছেন তারা বহিরাগত মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন তাদেরকে মোকাবেলা করতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। একই অবস্থানের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর শ্রম কর্মসংস্থান উপদেষ্টা অস্থিরতার বিরুদ্ধে অ্যাকশন শুরুর ঘোষণা দেন। শ্রমিক আন্দোলন নিয়ে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করেন সংশ্লিষ্ট উপদেষ্টারা। বৈঠক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের জানান দেশের অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। আর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি কর্মী সহ বহিরাগতরা জড়িত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। এটা যদি নষ্ট হয় বাংলাদেশে ফরেন কারেন্সি আর্নিং বন্ধ হয়ে যাবে, লোকাল ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যাবে। ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। এদিকে শিল্প এলাকায় অসন্তোষ বন্ধে সব পক্ষের সঙ্গে সংলাপ চলছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেছেন অন্যায় কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেয়া হবে না। গার্মেন্টস মালিক যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকমভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। গাজীপুরে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে চলমান অস্থিরতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে আবারও জানান তিনি। পদক্ষেপ কঠোর না হবে, পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলব। পোশাক খাতে অস্থিরতা বন্ধে শিল্প মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার কথা জানান উপদেষ্টারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় আজ থেকে সব পোশাক কারখানা খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিএমএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার বিকেলে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মাসের শুরুতে কারখানায় ঝামেলা হলেও বেতন দিতে দেরি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। বকেয়া বেতন পরিশোধ, চাকরি স্থায়ীকরণ এবং নারী পুরুষের সমান অধিকার সহ বিভিন্ন দাবিতে বেশ কয়েকদিন যাবৎ অস্থিরতা বিরাজ করছে দেশের শিল্পাঞ্চলে। শ্রমিকদের বিক্ষোভের মুখে বন্ধ হয় একের পর এক কারখানা। নিরাপত্তা শঙ্কায় বুধবারও বন্ধ ছিল 167টি কারখানা। এমন পরিস্থিতিতে চলমান সংকট নিরসনে কারখানা মালিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে বিজিএমইএ সভাপতি বলেন, নিরাপত্তা নিশ্চিত করেই বৃহস্পতিবার থেকে খোলা থাকবে দেশের সব কারখানা। মাসের শুরুতেই পোশাক মালিকরা কারখানাগুলো বন্ধ রাখতে বাধ্য হলেও শ্রমিকদের বেতন হাতে পেতে দেরি হবে না বলেও আশ্বাস দেন সভাপতি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা গ্যারান্টি দিয়েছে যে আমাদের কোনো ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ কালকে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তারা বরদাস্ত করবে না এবং ওই পরিমাণ সাপোর্ট তারা রাখবে। আমাদের কমিটমেন্ট দেওয়ার পরে আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামীকালকে আশুলিয়া এবং গাজীপুরে যেসব জায়গায় ফ্যাক্টরি আজকে চালাতে পারি না, ইনশাল্লাহ
আগামীকালকে থেকে চালাবো। বহিরাগতদের ইন্ধনে কারখানাগুলোতে হামলা হয়েছে দাবি করে সংস্থাটি বলেছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় না থাকায় চলমান নৈরাজ্য ঠেকাতে ব্যর্থ হয়েছেন তারা। তারা নিজেরাই জানে না কালকে সকালে তার কোথায় পোস্টিং হবে। সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যে সক্ষমতা সেটা এই মুহূর্তে নাই। এটাকে কাজে লাগিয়ে যে যার উদ্দেশ্য হাসিল করতে ফ্যাক্টরি গেটে চলে আসছে। আমরা হলফ করে বলতে পারি এটা আমাদের ওয়ার্কারের কাজ না। অভ্যন্তরীণ সমস্যা এবং শ্রমিকদের দাবিগুলো নিয়েও শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস বিজিএমইএর। বৈঠক করার চেষ্টা করছি। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। বিভিন্ন ব্যাংক থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য বিশ্বব্যাংক সহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় কথা জানান গভর্নর। আলোচনায় উঠে আসে পাচার হওয়া অর্থের বড় গন্তব্য ছিল যুক্তরাজ্য, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি দেশের ঋণ খেলাপিদের যেসব সম্পদ আছে সেসব জব্দেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান গেছে। টাকা না ছাপিয়ে সমস্যায় পড়া ব্যাংকগুলোর তারল্য সংকট কিভাবে কাটানো যায় আলোচনায় গুরুত্ব পায় সেসব বিষয়ে। রাজনৈতিক অস্থিরতা পরবর্তী বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটিয়ে পুরোদমে সচল হতে শুরু করেছে দেশের আমদানি রফতানি বাণিজ্য। বিশেষ করে চট্টগ্রামের বন্দরের ডেলিভারিতে গতি ফিরে আসায় কন্টেইনার কিংবা জাহাজ জট নেই বললে চলে। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুকের সঙ্গে রয়েছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, রাজনৈতিক অস্থিরতার পর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এর মাঝে সচল করা হয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। পুরোদমে সচল রয়েছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে বন্দরের ডেলিভারি যেমন সচল, ঠিক তেমনি পণ্যের উঠানামা সচল। এবং একটি যে কন্টেনার এবং জাহাজের সংখ্যা ছিল সেটাও কেটে গেছে বলছেন বন্দর কর্তৃপক্ষ। সে বিষয়ে আমরা কথা বলবো চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুকের সাথে। আপনার কাছে জানতে চাইবো, যখন রাজনৈতিক পরিস্থিতি, যখন বন্যা ছিল তখন বন্দরের কী অবস্থা আর এখন বন্দরের কী অবস্থা? ধন্যবাদ। আপনারা জানেন গত 1 মাস যাবৎ আমরা বিভিন্ন রকম বিরূপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলাম। মেইনলি প্রথম দিকে ইন্টারনেট ফেলিউর ছিল, সে কারণে কাস্টমসের অনলাইন সিস্টেম বন্ধ ছিল। আমাদের চট্টগ্রাম বন্দরে এবং কাস্টমসের দুইটার সিঙ্ক্রোনাইজেশন না হলে তো মালামাল ডেলিভারি হয় না। তো সেই হিসাবে আমরা তাৎক্ষণিকভাবে সেটাকে অনলাইন সিস্টেমের পরিবর্তে আমরা ম্যানুয়াল সিস্টেম চালু করে আমরা ডেলিভারি কার্যক্রম শুরু করেছিলাম। তারপরেও যখন কারফিউ এবং অন্যান্য সমস্যার কারণে, রাস্তাঘাট বন্ধ থাকার কারণে এবং পরবর্তীতে বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন দেশে মালামাল পরিবহনের যে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা ইদানিংকালে কেটে গেছে। আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয় জয়েন করার পর থেকে উনি ফ্রম দ্য ডে ওয়ান উনি এই বিষয়টা নিয়ে চেষ্টা করছিল। উনি রেলওয়ে কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষ সবার সাথে সভা করেছে এবং এনবিআরের থেকে উনি সরাসরি একটা বিষয় পারমিশন নিয়ে আসতে সক্ষম হয়েছেন। সেটা হচ্ছে যে সকল কার্গো আইসিডি বাউন্ড ছিল সেগুলো আইসিডিতে না হলেও সেটা চিটং পোর্ট থেকে, এবং পরবর্তীতে এটা আমরা যখন রাস্তাঘাট খারাপ ছিল তখন কেউ যদি ইচ্ছা করতো সেটা পানগাঁও থেকেও ডেলিভারি নেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছিল। এটা এনবিআর থেকে সেটা পারমিশন দিয়েছিল এবং আমরাও সে ব্যাপারে সমস্ত লজিস্টিক সাপোর্ট আমরা দিচ্ছিলাম। এখন যদি বন্দরের অবস্থা বলেন, কন্টেনারের কী অবস্থা, জাহাজের কী অবস্থা, অনেকজন তো অনেক ধরনের অভিযোগ করেছিল, সে প্রেক্ষিতে আপনাদের বক্তব্যটা কী? এখন আপনি যদি মনে করেন বিগত বছর এই সময়ে জানুয়ারি টু অগাস্ট 2023-এ যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেল হয়েছিল, এই বছর 2024-এর জানুয়ারি টু অগাস্ট আমাদের গ্রোথ হচ্ছে 6.2% এবং কার্গোতেও আমরা প্রায় একই, প্রায় 5%-এর মতো গ্রোথ। তো যদি গত বছরের সাথে তুলনা করেন আমাদের এখন কন্টেনার হ্যান্ডলিং ভালো। এবং আপনি শুনে খুবই খুশি হবেন যে আমরা এখন সর্বোচ্চ 5100 কন্টেনার পর্যন্ত আমরা ডেলিভারি দিয়েছি। এটা রেকর্ড, কিন্তু কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে এটা একটা বিশাল রেকর্ড। আর এছাড়া আমাদের আইসিডিগামী কন্টেনারের যে একটা জট ছিল সেটা এখন নাই বললেই চলে। এটা এখন 1500-1600 কন্টেনারে নেমে এসছে এবং প্রতিদিন রেলওয়ে কর্তৃপক্ষের সহায়তায় আমরা 3-4টা করে ট্রেন ঢাকাতে পাঠাচ্ছি। এর বাইরে ডেলিভারিও প্রতিদিন আমাদের 4000, 4500 এভারেজ ডেলিভারি হচ্ছে। তো আমাদের পূর্বের তুলনায় এই অবস্থা অনেক অনেক বেশি ভালো অবস্থায় আমরা আছি। এছাড়াও জাহাজের ক্ষেত্রে যদি বলি, আমাদের এখন গিয়ার্ড জাহাজের ক্ষেত্রে কোনো রকম ওয়েটিং টাইম নেই। আপনি যদি আজকের দিন বলেন আমাদের জিরো ওয়েটিং, গিয়ার্ড জাহাজ আসলে আমরা সরাসরি বার্থিং দিতে পারি।
শুধুমাত্র আমাদের টাইডাল রেস্ট্রিকশনের কারণে যে 7-8 ঘন্টা ওয়েট করতে হয় সেটা ছাড়া আমাদের গিয়ার জাহাজের কোনো ওয়েটিং টাইম নেই। বাট গিয়ারলেস জাহাজ যেহেতু একটু বেশি, গিয়ারলেস জাহাজের ক্ষেত্রে সেটা আগে যেখানে 7-8 দিন ছিল, আমাদের এই কার্যক্রমগুলো হাতে নেওয়ার কারণে, ডেলিভারি দ্রুত হওয়ার কারণে এবং হ্যান্ডলিং দ্রুত হওয়ার কারণে আমাদের এই অবস্থাও এখন 3-4 দিনে চলে এসছে। আজকে 5-6টা জাহাজ ওয়েটিংয়ে আছে, এগুলো হয়তো আরও সপ্তাহখানিক গেলে এটা আরও কমে চলে আসবে, একেবারে 2-3 দিনের মধ্যে চলে আসবে, যেটা খুবই স্বাভাবিক। এবং এই ম্যাজিকটা যেখানে কন্টেনার জটের সংখ্যা, যেখানে জাহাজ জটের সংখ্যা ছিল বা বলা হচ্ছিল, তাহলে কোন ম্যাজিক দেখেই আপনারা সেটা সহজ সমাধান করতে পেরেছেন? এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে কর্মকর্তা কর্মচারী এবং বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধিরা সবাই এক্ষেত্রে সাপোর্ট করেছে। এবং সর্বোপরি আমাদের এই চেয়ারম্যান মহোদয় জয়েন করার পর থেকে ওনার সর্বোচ্চ প্রাইম একটা উদ্যোগ উনি নিয়েছেন, সেটা হচ্ছে যে উনি এনবিআরের সাথে প্রতি কয়েকবার এই পর্যন্ত উনি মিটিং করেছেন, অনলাইনে যোগাযোগ করেছেন এবং কাস্টমস কমিশনারের সাথে যোগাযোগ করেছেন, কাস্টমস কমিশনার রেলওয়ের সাথে আমরা মিটিং করেছি এবং এনবিআর এক্ষেত্রে আমাদেরকে সহায়তা করেছে। আমাদের চেয়ারম্যান মহোদয় পার্সোনাল উদ্যোগ নিয়ে এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের সাথে গত পরশুদিনও মিটিং করে এসেছেন এই বিষয়গুলোর জন্য। তো এইটাই আসলে ম্যাজিক। এটা বলতে গেলে আমাদের এই নতুন চেয়ারম্যান মহোদয় জয়েন করার পর থেকে ওনার পার্সোনাল উদ্যোগে এই জিনিসগুলো খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বলি ব্যবসা বাণিজ্য সচল হয়েছে, আর দেশের আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়েছে এবং পুরো কৃতিত্ব চট্টগ্রাম বন্দরের, কারণ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এ বন্দর দিয়ে। তাহলে আগামীতে যদি কোনো দুর্যোগ হয় তাহলে সেটা মোকাবেলা করে বন্দরকে আবার সচল রাখার জন্য আপনারা এখন থেকে কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? ধন্যবাদ। যেহেতু আমরা যে নতুন উপদেষ্টা কিন্তু দায়িত্ব নিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের এবং তিনি প্রতি মুহূর্তে তদারকি করছেন বন্দরের কার্যক্রম, তাহলে আগামী দিনে দুর্যোগ মোকাবেলা বা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় বন্দর কী ধরনের প্রস্তুতি নেবে? আমাদের নতুন উপদেষ্টা মহোদয় যোগদান করার পর থেকে উনি প্রতিনিয়ত আমাদের চেয়ারম্যান মহোদয়ের সাথে টেলিফোনে চট্টগ্রাম বন্দর নিয়ে উনি অনেক বেশি খবরাখবর নিচ্ছেন। গতকালও খবর নিয়েছেন চট্টগ্রাম বন্দর নিয়ে। তো ওনাকে আমরা আশ্বস্ত করেছি আমরা চট্টগ্রাম বন্দর, আর চট্টগ্রাম বন্দরের এই কৃতিত্ব অ্যাকচুয়ালি শুধুমাত্র বন্দর না, এটা আসলে বন্দরের পাশাপাশি আমরা এক্সপোর্টার, ইম্পোর্টার এবং সকল ইউজারকেও দিতে চাই। সবাই এখানে সর্বাত্মক সহযোগিতা করেছে, পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ, এনবিআর কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সবারই সহযোগিতা এখানে রয়েছে। স্টেক হোল্ডারদের কথা আসছে যখন আমি বলি, আপনার তো প্রায় 20 থেকে 25টা স্টেক হোল্ডার রয়েছে বন্দরের সাথে, তারা কিভাবে সহযোগিতা করছে এবং তাদের সাথে আপনাদের যোগাযোগের মাধ্যমটা কি, আপনারা তাদের কীভাবে যোগাযোগটা রক্ষা করে চলছেন? ইউজারদের সাথে তো আমাদের প্রতিনিয়তই যোগাযোগ হয়। ওরা মালামাল ডেলিভারি দেওয়া, অ্যাপ্রেজ করা, মালামাল ইন্সপেকশন করা, সব বিষয়ে ওদের সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রয়েছে। তারপরেও আমরা স্টেক হোল্ডারদের সাথে আমরা সময় সময় মিটিং করি। আমরা ইতিমধ্যে শিপিং অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন, সিএনএফ অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন, বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন, শিপ হ্যান্ডলিং অপারেটর, সবার সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং চট্টগ্রাম বন্দরের এই কার্যক্রমের সাথে সবাইকে সক্রিয় হওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। এটা অ্যাকচুয়ালি শুধু চট্টগ্রাম বন্দরের না, এটার উপরে সারা দেশের অর্থনীতি নির্ভর করে, সারা জাতির অর্থনীতি নির্ভর করে এবং আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য নির্ভর করে। সব কিছু সবাই এই বিষয়টা রিয়েলাইজ করে এবং সবাই চট্টগ্রাম বন্দরের ডাকে সাড়া দেয়। এটাই আমাদের সার্থকতা। কিছু কিছু স্টেক হোল্ডার তারা ক্ষতির সংখ্যার কথা বলছিল, তাহলে সেই ক্ষতি তো কেটে গেছে, এখন তাদের প্রজেক্টটা কী হবে বা তারা আপনাদের কি বলছে এই মুহূর্তে এসে? না, এই মুহূর্তে তাদের এ ধরনের শঙ্কার কোনো কারণ নেই, কারণ আমরা প্রতিনিয়ত তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি এবং সব ক্ষেত্রেই তারা সেবা পাচ্ছে। তাদের সেবার ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ব্যত্যয় হয়, কোনো ব্যাঘাত ঘটে, সেজন্য আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি এবং প্রত্যেকটা অভিযোগ কিংবা প্রত্যেকটা তাদের অনুরোধ আমরা পার্সোনালি ডিল করে আমরা চাচ্ছি আমদানি রপ্তানি প্রক্রিয়া কিংবা দেশের সার্বিক বাণিজ্যে যেন কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সব কিছু স্মুথ হয়। শেষ প্রশ্ন, আপনি আশ্বস্ত করছেন চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে কোনো কন্টেনার জট নেই, কোনো জাহাজ জট নেই এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং যে দেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য পুরোপুরি সচল রয়েছে, সেটাতে বলতে চাচ্ছেন? পুরোপুরি সচল। আপনি জানেন যখন রাজনৈতিক অস্থিরতা এবং বন্যা চলছিল তখন আমাদের কন্টেনারের সংখ্যা প্রায় 45,000 চলে গিয়েছিল। আমাদের 53,000 ক্যাপাসিটি। আমরা চাই যে 25 থেকে 30% জায়গা এখানে খালি রাখলে আমাদের কন্টেনার মুভমেন্ট, ইকুইপমেন্ট মুভমেন্ট সহজতর হয়। সেই হিসাবে আমরা কন্টেনার অবস্থা যদি 40-র নিচে আসে, 40,000-এর নিচে আসলে আমরা মোটামুটি একটা কমফোর্টেবল অবস্থায় থাকি। তো সেই হিসাবে এখন কন্টেনারের অবস্থা মাত্র 37 থেকে 38,000-এর মতো। তো আর ডেলিভারিও আমাদের প্রতিনিয়ত যাচ্ছে। সুতরাং এই ফ্লো অব্যাহত থাকলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক আপনি বলতে পারেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম বন্দর সচিব উমর
ফারুকের সাথে বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি এবং একই সাথে ছিল বন্যা, যে কারণে চট্টগ্রাম দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা বিঘ্ন হওয়ার সৃষ্টি হচ্ছিল। তবে চট্টগ্রাম বন্দর পুরোদমে সচল রেখে ডেলিভারিতে রেকর্ড করে তারা সেই সংখ্যাটা কাটিয়ে তুলে ফেলেছে এবং এখন দেশের আমদানি বা রপ্তানি বাণিজ্য যেমন পুরোপুরি সচল, তেমনি সচল হয়েছে দেশের অন্যতম যে আমদানি রপ্তানি উপকরণ চট্টগ্রাম বন্দর। এবং কারণ 93% সম্পূর্ণ এই বন্দর দিয়ে, এবং জাহাজ জট কন্টেনার জটের কোনো সংখ্যা নেই বলেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো আমরা যে আলোচনা করছিলাম, ওমর ফারুককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সে আলোচনা এখানে শেষ করছি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে। চলতি সপ্তাহে আবারও বিনিয়োগকারীদের হতাশায় ফেলেছে দেশের পুঁজি বাজার। বুধবার পর্যন্ত টানা 3 দিন ডিএসইতে প্রধান সূচকের পতন হয়েছে 90 পয়েন্টের বেশি, আর বাজার মূলধন হারিয়েছে 6,930 কোটি টাকা। এ অবস্থায় সুরক্ষা চান ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ঢাকার শেয়ার বাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারের লেনদেন শুরু হয় 6,99,581 কোটি টাকা নিয়ে। দিনের লেনদেন শেষে তা খানিকটা বেড়ে দাঁড়ায় 7,01,673 কোটি টাকায়। এদিন ডিএসইর প্রধান সূচকও বাড়ে 25 পয়েন্ট। এরপরই যেন হতাশা ঘিরে ধরে সাধারণ বিনিয়োগকারীদের। সোমবার 3,028 কোটি টাকা বাজার মূলধন হারানোর পাশাপাশি 26 পয়েন্ট হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। এরপর বুধবার পর্যন্ত আরও 2 দিন প্রধান সূচক কমে প্রায় 65 পয়েন্ট। এ সময় 3,901,000 কোটি টাকা মূলধন হারায় ঢাকার পুঁজিবাজার। শেয়ার বাজার নিয়ে আবারও কোনো চক্র কারসাজিতে মেতেছে কিনা খতিয়ে দেখার দাবি তুলেছেন টানা পতনের মুখে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। বর্তমানে যে সরকার আছে, ওনারা যদি আমাদের এই শেয়ারের ব্যাপারে, শেয়ার বাজারে ব্যাপারগুলো যদি একটু নলেজে রাখে, এখানে লক্ষ লক্ষ সাধারণ বিনিয়োগকারী যাতে করে ফতে নামতে না হয়। আমরা যারা রিটায়ার্ড কইরা আমরা এই শেয়ার বাজারে আসছি, কিছু বিনিয়োগ করব, সৎভাবে ব্যবসা করব, আমাদের আস্থার জায়গাটা যেন ফিরে আসে। সার্বিক পরিস্থিতি একটা তো রাজনৈতিক অস্থিরতা আছে দেশের পরিস্থিতি, তাছাড়া অনেক ফান্ড বেরিয়ে যাচ্ছে, ক্লায়েন্টে টাকা কমে যাচ্ছে, ক্লায়েন্ট বিমুখ হয়ে যাচ্ছে মার্কেটে। সাধারণ বিনিয়োগকারীদের হতাশায় ফেলে টাকা লুটে নিতে শেয়ার বাজারের কোথায় কিভাবে কারসাজি করা হচ্ছে তা তদন্ত করে বের করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। এমন পতন হয়েছে যে সেখান থেকে আবার ঘুরে দাঁড়াতে পারছে না এই শেয়ার বাজার। অথচ এখানে লক্ষ লক্ষ বিনিয়োগকারী রয়েছেন এবং নতুন বিনিয়োগকারীরা আসতে যাচ্ছেন এখানে। তো এখন এই তাদের জন্য পথ তো সুগম করা দরকার। আমি মনে করি যে এই জায়গাটাতে একটু থরো ইনভেস্টিগেশন দরকার। একই সঙ্গে বিগত দিনগুলোর শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের খুঁজে বের করার তদন্ত প্রতিবেদনও সাধারণ বিনিয়োগকারীদের সামনে হাজির করার তাগিদ দিচ্ছেন তারা। বিভিন্ন সময় দেখা গেছে যে যারা আসলে এইখানে যে তৎপর ছিলেন বা যারা আসলে এই বাজারটাকে নিয়ে নাড়াচাড়া করেছেন, সেই গোষ্ঠীর নাম আমরা শুনেছি, কিন্তু যে প্রতিবেদনটা তৈরি হয়েছিল জনাব ইব্রাহিম খালেদের নেতৃত্বে, তো সেই প্রতিবেদন কিন্তু আলোর মুখ দেখেনি। তো ইব্রাহিম খালেদ কমিটির প্রতিবেদন প্রথমে আলোর মুখ দেখতে হবে, মানে ওই প্রতিবেদনকে প্রকাশ করতে হবে। প্রকাশ করলে কিন্তু বের হয়ে যাবে যে কারা কারা এর সঙ্গে জড়িত ছিল। এদিকে শেয়ার বাজার শক্তিশালী করতে এরই মধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ঢাকা ও চট্টগ্রামের শেয়ার বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে শীর্ষ পদে পরিবর্তন এনেছে অর্থ মন্ত্রণালয়। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি সেখানে চলে যাচ্ছি। সশস্ত্র বাহিনী সম্মান রাষ্ট্রীয় সালাম দিবে। সশস্ত্র
সম্মান গার্ড হচ্ছে না হবে হচ্ছে না। ঢাকা সেনানিবাসে শিক্ষা ও নির্বাণে শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি সেখান থেকে যুক্ত ছিলাম। ছাত্র জনতার আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বরিশালে চলছে নানা প্রস্তুতি। এই মুহূর্তে বরিশাল ব্রজমোহন কলেজে আছেন সহকর্মী অপূর্ব অপু। যাচ্ছি তার কাছে। অপু, জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্টের পর আজকে 5ই সেপ্টেম্বর 1 মাস পূর্ণ হলো শেখ হাসিনা সরকার পতনের, এবং এই দিনটিতে নানান আয়োজন করেছে বরিশালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এই মুহূর্তে আমি আছি বরিশালের বিএম কলেজে, ব্রজমোহন কলেজের 0 পয়েন্টে রয়েছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে অমৃতলাল দে কলেজ থেকে একটি মিছিল নিয়ে এই ক্যাম্পাসে এসেছে, এবং এখানে এসে এখানকার যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে একীভূত হয়ে তারা একটু বাদে এখান থেকে কর্মসূচি শুরু করবেন। ঠিক এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, ছাত্র প্রতিনিধিরা তারা এখানে রয়েছেন, এবং তারা আসলে এক ধরনের তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। এখানকার আমরা কথা বলেছি বিভিন্ন পর্যায়ের ছাত্র প্রতিনিধিদের সাথে, তারা বলছেন তাদের ভিতরে এক ধরনের যেমনি আনন্দ রয়েছে, উচ্ছ্বাস রয়েছে। এই দিনটিতে তারা একটি স্বৈরাচার, তারা বলছেন তারা একটি স্বৈরাচার সরকারকে পতন করেছে। ছাত্র জনতার উভয়ের আন্দোলনের প্রেক্ষাপটে যেমনি আনন্দ রয়েছে তেমনি তাদের ভিতরে কষ্টও রয়েছে, কেননা তারা বলছেন যে হাজারো মানুষের প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ তারা বিনির্মাণ করতে সক্ষম হয়েছে। তাতে কারো জীবন গিয়েছে, কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কেউ চোখ হারিয়েছে। ঠিক এই মুহূর্তে 0 পয়েন্টে এক যুবক এসেছে, তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে, এবং তারা এখানে এসেছেন, তারাও কিন্তু কথা বলছেন বিভিন্ন মানুষের সাথে। তিনি জানেন না তিনি আর জীবনে এই আলো দেখতে পারবেন কিনা, পৃথিবীর এই সৌন্দর্য তিনি দেখতে পারবেন কিনা। তবুও তিনি বলছেন, আমি হয়তোবা পৃথিবীর সৌন্দর্য দেখতে পারবো না, কিন্তু একটি নতুন বাংলাদেশে বিনির্মাণে আমি সক্ষম হয়েছি। ঠিক এই মুহূর্তে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ, অমৃতলাল দে কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরই কিন্তু আসলে দেখছি যে এখানে এসে জড়ো হয়েছেন। তারা একটি মিছিল বের করবার কথা আমাদেরকে জানিয়েছেন। নির্ধারিত সময় ছিল 11টায়, যদিও বা এখন 11:30 বাজে। তারা আসলে সবাই জড়ো হয়েছেন। তারা এখানটাতে কিছুক্ষণ বাদে কর্মসূচি নেবেন। যেটি বলছিলাম যে তারা বলছেন যে তারা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যেখানে কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না। অন্তত বরিশালের যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা বলছেন কোনো ধরনের কোনো বৈষম্য থাকবে না, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ বিনির্মাণ করবে। আজকের এই আয়োজন থেকে তারা সেই বার্তাটি দিয়েছে। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে 0 পয়েন্টের থেকে আজকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশালের ব্রজমোহন কলেজ থেকে। উন্নয়ন কাজের অংশ হিসেবে খুলনায় চলছে বিভিন্ন দফতরের একাধিক প্রকল্পের কাজ। সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়ন কাজ একই ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের কবজায়। একসঙ্গে অনেক কাজ আটকে রাখায় কোনো কাজই ঠিকভাবে শেষ করতে পারছে না প্রতিষ্ঠানটি। আব্দুল হালিমের ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। খুলনায় বিভিন্ন দফতরের চলমান উন্নয়ন প্রকল্পের 6টি কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স, যার সবগুলোতেই ধীর গতি। খুলনা সিটি কর্পোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের এসব কাজের টাকার অঙ্কে মূল্য 559 কোটি 9 লাখ টাকা। খুলনা সিটি কর্পোরেশনের আধুনিক বর্জ্য পরিশোধন কেন্দ্র এবং কুয়েট অ্যাপ্রোচ রোডের মেয়াদ শেষ হয়েছে গত জানুয়ারিতে, যেখানে পরিশোধন কেন্দ্রের কাজ হয়েছে মাত্র 35%। আর অ্যাপ্রোচ রোডের সড়ক সংস্কার শুরুই হয়নি, চলছে ড্রেন নির্মাণ। প্রতিষ্ঠানটি নগরীর কেডিএ বিপণী বিতান নির্মাণ কাজ শুরু করে গত বছর, যা চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 30%। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের টেসি ভবন নির্মাণ কাজও শেষ হওয়ার কথা ছিল গত এপ্রিলে। 4তলা ভবনের নিচতলার কাজই শেষ হয়নি এখনও। কয়েক দফায় সময় বাড়িয়ে সড়ক বিভাগের একটি কাজ সম্প্রতি শেষ হয়েছে, অপরটি চলমান। সব মিলিয়ে ভোগান্তির চরমে নগরবাসীর। রডগুলা রয়েছে, যদি একটা কোনো সমস্যা হয় এখানে কাস্টমার আসে আর কে যাতে ঘুরে চলে যায়। চলাচলতে খুব অসুবিধে,
এর জন্য আমরা চলতে পারি না, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঘন যানবাহন যখন যায় এখান দিয়ে, তখন এখান থেকে অনেক ধুলোবালি সৃষ্টি হয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সমাজের জন্য অনেক ক্ষতিকর। অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের দুর্ভোগ অনেকটা বেশি হইতেছে। প্রতিষ্ঠানটির একসঙ্গে এত কাজ করার সক্ষমতা আছে কিনা যাচাই করে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ অর্থনীতিবিদদের। সরকারি কর্তৃপক্ষের দিক থেকে কোনো অবহেলা আছে কিনা, তাহলে সেখানে দায়ী একইভাবে দুই পক্ষও হতে পারে। ঠিকাদারি প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক অক্ষমতা, জনবল, মেশিনারিজ, অর্থ, এইগুলার ক্ষেত্রে তার দুর্বলতা আছে কিনা। কাজের এমন ধীরগতিতে অসন্তোষ দপ্তরগুলোরও। বারবার তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে এবং চিঠি দিয়ে তাদেরকে অবগত করা হয়েছে যে তোমাদের কাজের প্রতি আমরা সন্তুষ্ট না, তোমাদের কাজকে বেগবান করো, তাহা নাহলে তোমাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আশা করতেছি এই টাইমের মধ্যে কাজটা শেষ করতে পারবো এবং আমরা আশা করব ঠিকাদারের আরও অ্যাক্টিভ হওয়ার জন্য, যাতে সে দ্রুত কাজটা শেষ করতে পারে। এ নিয়ে প্রশ্ন করা হলে নানা অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস ঠিকাদারি প্রতিষ্ঠানের। ওয়াসার ইয়েটা শেষ হলে তারপরে আমরা কাজ শুরু করলে সময় শেষ হবে। আর সিটি কর্পোরেশনের কাজটাও আপনার বর্জ্য ব্যবস্থাপনা, ওটার কাজও চলমান আছে। গত 30 জুনের মধ্যে কেসিসির বর্জ্য শোধনাগার কাজ শেষ না করলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির নির্দেশ দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে সেই সময় কিছুটা বৃদ্ধি করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। পানি নেমে যাওয়ার সঙ্গে স্পষ্ট হয়েছে ক্ষতচিহ্ন। বানের পানিতে মারা গেছে প্রায় 2000 খামারের 54,000-এর বেশি গবাদি পশু। আর মৎস্য খাতে এখন পর্যন্ত 28,9,00,000 টাকার বেশি ক্ষতি নিরূপণ করা হয়েছে। সব হারিয়ে দিশেহারা খামারিরা। জুলহাস তালুকদারের ছবিতে আতিয়া সজলের রিপোর্ট। বানের পানিতে ভাসছে হাজারো মৃত মুরগি, বেঁচে নেই বন্যায় আটকে যাওয়ায় খামারের ভিতরের পশু পাখিগুলো। বন্যার পানি নামছে ফেনীতে, সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে নেমেছে বিপর্যয়। সব হারিয়ে দিশেহারা খামারিরা। মৎস্য বিভাগের তথ্য মতে বন্যায় জেলায় মাছ চাষিদের 28,9,20,000 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন এখাতে অন্তত 20,000 মানুষ। প্রাণী সম্পদ বিভাগের হিসাব বলছে বন্যায় এখাতে এখন পর্যন্ত প্রায় 396,10,00,000 টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। পানিতে ডুবে জেলায় 38,731টি গরু ও 21,67,000-এর বেশি মুরগি মারা গেছে। অনেক খামারের ব্যাংক ঋণ থাকায় হতাশার মধ্যে আছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি খামারিদের। না খাইছিলাম, মুরগি বাঁচাবো কেমন করে আমি নিজেই বাঁচতে পারিনি। আমি এই খাঁচার উপর বই রয়েছিলাম। ফসকা পড়ে গেছে, ওলান ফসি গেছে, চামড়া ফসি গেছে, জিলবের ভিতর ফসি গেছে, যেগুলো পানি গেছে। খামারিয়ার ধ্বংস হয়ে গেছে, মাছ গেছে। প্রান্তিক খামারিদেরকে একটু সহযোগিতা করে তাহলে আবার ঘুরে দাঁড়ানো সম্ভব। অবশিষ্ট গরুগুলো আছে, যে খাদ্যগুলো যদি কিছু সহযোগিতা করা হয় তাহলে মোটামুটি অনেক ঘুরে দেওয়ার মতো কোনো পরিস্থিতি থাকবে। আর ক্ষতিগ্রস্তদের জন্য সহজ শর্তে ঋণ ও প্রণোদনা প্রদানের আশ্বাস জেলা প্রশাসকের। শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তর মন্ত্রণালয় থেকে তাদের প্রণোদনা বা তাদেরকে সহায়তা করার জন্য একটা নির্দেশনা আসবে। সে অনুযায়ী আমরা অতি দ্রুত তাদেরকে আমরা সহায়তা করতে পারবো। জেলা প্রশাসনের তথ্য মতে পানি নেমে যাওয়ার পর এখন চলছে সব বিভাগের ক্ষতি নিরূপণের কাজ। বন্যার আগে এই খামারটিতে গরুতে ছিল পরিপূর্ণ, কিন্তু বন্যার পানিতে ডুবে কমপক্ষে 42টি গরু মারা গিয়ে এই খামারটিতে অনেকটা শূন্যতা বিরাজ করছে। শুধু এই খামারটিই নয়, জেলার এমন শত শত খামারিরা তাদের পশু পাখি হারিয়ে, পুঁজি হারিয়ে এখন অনেকটা বিপাকে। তাদের দাবি দেশি বিদেশি সহায়তায় তাদের এই শূন্যতা পূর্ণতা পাবে, সেই উদ্যোগে কাজ করবেন সংশ্লিষ্টরা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। এফবিসিসিআই-এর বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন সংগঠনটির সাধারণ পর্ষদের সদস্যরা। 16 বছরে এফবিসিসিআইকে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছে অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগের দাবি জানান তারা। বলেন 23 জুলাই এফবিসিসিআই-এর পক্ষ থেকে যারা শেখ হাসিনার সরকারের ছাত্র হত্যার সমর্থন জানিয়েছেন তারা ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করে না। যদি স্বেচ্ছায় বর্তমান পর্ষদ পদত্যাগ না করে তাহলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন সাধারণ পর্ষদের সদস্যরা। তাদের দায়িত্ব হচ্ছে ব্যবসায়ীদের সমস্যার সমাধান করার জন্য সরকারের সাথে নেগোশিয়েট করা, কিন্তু তারা সেটা করেন নাই। ব্যবসায়ীদের স্বার্থ বাদ দিয়ে শেখ হাসিনার স্বার্থ
আওয়ামী লীগের সংকীর্ণ স্বার্থ, দলীয় স্বার্থ সিন্ডিকেট করে গোটা ব্যবসায়ী সমাজের ব্যবসায়ী পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছে। আপনারা সিন্ডিকেটকে বন্ধ দেন, আপনারা চালের দাম বাড়ান, আপনারা লবণের দাম বাড়ান, আপনারা তেলের দাম বাড়ান। আমরা বলছি এটা আর হতে পারে না। আমরা আহ্বান জানাচ্ছি এই পরিষদকে অবিলম্বে পদত্যাগ করুন। পদত্যাগ করার সাথে সাথে আমাদের কার্যবিধি অনুসারে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসক নিয়োগের পর সংস্কার পর নির্বাচন হবে। তাইওয়ানের রাজধানী তাইপেতে দেখা মিলল অভিনব কারখানার, যেখানে ফেলে দেওয়া প্লাস্টিক ও বিভিন্ন বর্জ্য দিয়ে গ্রাহকেরা সানগ্লাস সহ নানা পণ্য বানানোর সুযোগ পাচ্ছেন। গ্রাহকের আনা যে কোনো জিনিস চোখের সামনেই পুনর্ব্যবহারযোগ্য করা হচ্ছে এখানে। নিজেদের ফেলে দেয়া প্লাস্টিক দিয়ে নিমেষেই হয়ে গেল সানগ্লাস, তাও কারখানায় বসে নিজেরাই বানিয়েছেন। তাইওয়ানের রাজধানী তাইপেতে দেখা মিলেছে অভিনব এই কারখানার। বাটিতে সংগ্রহ করা হচ্ছে টুকরো টুকরো করে রাখা প্লাস্টিক, ফয়েল পেপার ও প্লাস্টিকের জালি ব্যাগ কেটে রাখা হচ্ছে পুনঃপ্রক্রিয়া করার জন্য। প্লাস্টিক বোতলের মুখও সযত্নে সংগ্রহ করে রাখা হয় এখানে। ওজন মেপে পরিমাপ করে নেওয়া হচ্ছে পরবর্তী প্রক্রিয়ার জন্য। প্রস্তুতি চলছে এসব ফেলে দেয়া বর্জ্য পুনঃব্যবহার করার জন্য। এটিকে বলা হচ্ছে জিরো ওয়েস্ট ওয়ার্কশপ, অর্থাৎ বর্জ্যবিহীন একটি কারখানা। গ্রাহকরা এখানে এসে নিজেদের পরিত্যক্ত প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য পুনঃপ্রক্রিয়াজাতের মাধ্যমে আবারও ব্যবহারের জন্য বিভিন্ন জিনিসপত্র বানিয়ে নিতে পারেন। নিজের হাতে বানানো সানগ্লাস নিয়ে সেলফি তুলতে দেখা গেল একজনকে। একটু আগেই সানগ্লাসটি নিজেই প্লাস্টিক গলিয়ে বানিয়েছেন। মাত্র 2 ঘন্টার মধ্যেই এক জোড়া ট্রেন্ডি সানগ্লাস বানিয়ে ফেলেছেন এই কারখানায়। ফেলে দেয়া আবর্জনা পুনরায় ব্যবহারে উৎসাহিত করতে কারখানাটি সাধারণ মানুষকে বেশ অনুপ্রাণিত করেছে বলে জানালেন এখানে আসা গ্রাহকরা। শুধু সানগ্লাসই নয়, প্লাস্টিক এবং জৈব বর্জ্য থেকে টাইলস, ইট, হ্যাঙ্গার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে বানানো যায়। কারখানা সংশ্লিষ্টরা জানালেন এই প্রক্রিয়ায় তৈরি প্রতিটি সানগ্লাস প্রায় 400 গ্রাম পর্যন্ত কার্বন পরিবেশ থেকে কমাতে পারে। প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করা হয় খরগোশের অবয়ব সম্বলিত পেপারওয়েট ও বিশাল আকৃতির শিল্পকর্ম। আমি কখনোই বর্জ্য পুনর্ব্যবহার করা এবং এটিকে এরকম দুর্দান্ত কিছুতে পরিণত করার কথা ভাবি। আমি নিশ্চিত যে আমার মেয়ে তার খেলনা হয়েছে জেনে খুশি হবে। আপনি যদি চিন্তা না করে যেখানে সেখানে আবর্জনা ফেলেন তাহলে সেটা পরিবেশের জন্য ক্ষতিকারক। তবে আপনি যদি জেনে বুঝে এটাকে কাজে লাগাতে পারেন তাহলে পরিবেশের জন্য আপনি বড় একটি অবদান রাখেন। ফ্যাশন ম্যাগাজিন হার্পার্স বাজার তাইওয়ানের প্রধান সম্পাদক কোরাসি জানান এই প্রকল্পটি টেকসই ফ্যাশন প্রচারের জন্য একটি ভালো উদ্যোগ। অর্জিতা শেজিন, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আরেকবার। বিক্ষোভের মুখে ছুটির পর আজ খুলছে পোশাক কারখানা, যোগ দিয়েছেন শ্রমিকরা। নিরাপত্তা জোরদার, প্রভাব পড়বে না বেতন পরিশোধে, জানিয়েছে বিজিএমইএ। ব্যাংকিং চ্যানেলে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ, বিশ্ব ব্যাংক সহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু, জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং আবারও বিনিয়োগকারীদের হতাশায় ফেলল পুঁজি বাজার, মাত্র 3 দিনে মূলধন হারিয়েছে 6,930 কোটি টাকা। কারসাজির হোতাদের কঠোর শাস্তি নিশ্চিতের পরামর্শ। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।